সম্প্রতি দেশের দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে এবং তার ফলাফলও প্রকাশ হয়েছে এবং দুটি রাজ্যে কারা মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়ে একটা জল্পনা চলছিল। বিশেষ করে মহারাষ্ট্রে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়ে একটা জল্পনা চলছিল। তো এই দুটো রাজ্যের নির্বাচনের পরে এখন দিল্লির রাজনীতিতে আরেকটা খবর খুব ঘুরপাক খাচ্ছে এবং একটা জল্পনা দিল্লির রাজনীতির আকাশে ঘুরতে শুরু করেছে। সেটা হলো, আমরা বারবারই প্রশ্ন করি বা বারবারই অঙ্ক কষতে থাকি যে নরেন্দ্র মোদীর পরে আরএসএস বিজেপির প্রজেক্টেড নেতা কে হবেন। আরএসএস বিজেপি তথা এনডিএ এর প্রধানমন্ত্রী পদপ্রার্থী অনেকগুলো নাম উঠে আসে। অমিত শাহ, কেউ কেউ দাবি করেন যোগী আদিত্যনাথ, আবার কেউ কেউ বলেন এমন অচেনা কেউ যাকে নতুন করে তুলে এনে প্রজেক্ট করা হতে পারে। এবার এমত অবস্থায় এই জল্পনা আরো ছড়িয়েছে, তার কারণ অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীর উত্তরসূরি তৈরি হয়ে গিয়েছেন। তিনি কে জানেন? তিনি 2014 সালে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হন এবং সেই রাজ্যে 2019 সালে তিনি ক্ষমতা হারান। আবার সব থেকে কম সময়ের কয়েক ঘন্টার জন্য তিনি মুখ্যমন্ত্রী হন। পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা সেই ব্যক্তি সেই রাজ্যে উপমুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। এবং এই সাম্প্রতিক নির্বাচনে, হ্যাঁ এবার আপনারা বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি, এই সাম্প্রতিক নির্বাচনে যার উপর ভর করে বিজেপির জোট মহারাষ্ট্রে কার্যত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তিনি দেবেন্দ্র ফডনবিস। এই দেবেন্দ্র ফডনবিস নাগপুরের মানুষ, আর নাগপুর হলো আরএসএস এর সদর দপ্তর। এবার আরএসএস এর ব্লু আইড বয় দেবেন্দ্র অত্যন্ত অল্প বয়সেই নাগপুরের মেয়র হয়েছিলেন, তারপরে 2014 সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। मी देवेंद्र गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारतीय संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगीन। मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखीन। मी महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझी कामे निष्ठापूर्वक व शुद्ध बुद्धीने पार पाडीन आणि संविधान व कायदा यानुसार सर्व तऱ्हेच्या लोकांना मी निर्भयपणे व निस्पृहपणे तसेच कोणाच्याही विषयी ममत्व भाव न्याय वागणूक देईन। এবং তারপর থেকে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের রাজনীতিতে তথা দেশের রাজনীতিতেও আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করতে থাকেন। তবে এবারের নির্বাচন ছিল তার কাছে ডু অর ডাই ম্যাচ। এমনকি বৃহত্তর লাভের জন্য, বৃহত্তর লক্ষ্যের জন্য, বৃহত্তর স্বার্থে মাঝে মাঝে নিজের ক্ষুদ্র স্বার্থকে যে বিসর্জন দিতে হয় সেটাও কিন্তু ফডনবিস দেখিয়ে দিয়েছেন। যখন শিবসেনা ভেঙে একনাথ শিন্দে বেরিয়ে আসেন এবং একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করেন, তখন কিন্তু ফডনবিস মেনে নেন এবং একনাথ শিন্দেকেই মুখ্যমন্ত্রী করা হয় এবং ফডনবিস হন উপমুখ্যমন্ত্রী। এটা সচরাচর খুব একটা দেখা যায় না যে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার পরে তারপরে তিনি আবার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এবার এখানে অনেকে আপনারা বলতে পারেন যে দেবেন্দ্র ফডনবিস কেন যোগী নয়। এখানে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির কিছু কৌশল রয়েছে। এক তো যোগী আদিত্যনাথ বললেই স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত শহুরে ভোটারদের মনের মধ্যে কোথাও একটা যেন নেতিবাচক ধারণা তৈরি হয়। সেই তুলনায় দেবেন্দ্র ফডনবিস যিনি কিনা কথা কম বলেন এবং তুলনামূলকভাবে তাকে দেখে মনে হয় তিনি অনেক ফ্লেক্সিবল, তিনি অতটা কট্টরপন্থী নন, মারাঠি ব্রাহ্মণ পরিবারের এই সন্তান, অনেকাংশেই কিন্তু মহারাষ্ট্রের মধ্যবিত্ত মানুষের মন জয় করে ফেলেছে। অর্থাৎ
বিজেপির যে একটা কোর ভোট ব্যাংক রয়েছে এই মধ্যবিত্ত আরবান শহুরে যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে, সেই জেনারেশনের কাছে কিন্তু যোগী আদিত্যনাথ অপেক্ষা ফাড়নাবিস অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবেন, এমনটাই মনে করছে দিল্লির রাজনীতির কুশীলবরা। তাই অনেকে এখন থেকেই বলতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর পরবর্তী মুখ তৈরি হয়ে গেছে, তিনি মহারাষ্ট্রে বাড়িছে। না হলে মহারাষ্ট্রে একটা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধুমাত্র প্রধানমন্ত্রী তো রইলেনই না, সমস্ত বলিউডের তারকা থেকে শুরু করে বিভিন্ন ভিভিআইপিরা, বিভিন্ন শিল্পপতিরা তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলেন। मी देवेंद्र सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारताच्या संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगेन। मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखीन। मी महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझी कामे निष्ठापूर्वक व सत्सद विवेक बुद्धीने पार पाडेन आणि संविधान व कायदा यानुसार सर्व तऱ्हेच्या लोकांना मी निर्भयपणे व निपक्षपातीपणे तसेच कोणाच्याही विषयी ममत्व भाव किंवा आकस न बाळगता न्याय वागणूक देईन। অর্থাৎ বিজেপি বা এনডিএ বা আরএসএস যাই বলা হোক না কেন, তারা পরবর্তী মুখ ব্র্যান্ড যেটাই বলা হোক সেটা তৈরিতে নেমে পড়েছে। এবার দেখার শেষ পর্যন্ত কোন দিকে যায় এই রাজনীতির এই বিষয়টিকে কেন্দ্র করে যে জল্পনা, তার উত্তর দেবে সময়। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানান কমেন্ট বক্সে। আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক অর্থে, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।